আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটি পডকাস্টে উপস্থিত হলেন এবং প্রশ্নকর্তা তাকে জিজ্ঞাসা করলেন যে ইন্টারিম গভর্নমেন্ট যে ঠিক ইলেকশনের 3 দিন আগে আমেরিকার সাথে একটি চুক্তি করলেন, যেটি এই মুহূর্তে সারা বাংলাদেশ চাওর হয়ে যাচ্ছে, যে এটি এমন একটি চুক্তি যে গোলামির চরম লেভেলের চুক্তি। ইন্ডিয়ার সাথে চুক্তি করলে বিভিন্নভাবে আমরা গোলাম হই, আমেরিকার সাথে যে সার্বভৌমত্ব বিক্রি করে দিলাম ওইটি নিয়ে কেন কোনো উচ্চবাচ্য নাই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বললেন যে এই ব্যাপারে নিয়ে আমরা কানে কানে কিছু কথা শুনেছিলাম, কিন্তু এটা পুরোপুরি পরিষ্কার ছিলাম না। অবশ্য সরকারের 3 দিন থাকা অবস্থায় একটি চুক্তি স্বাক্ষর করে ইউনূস গভর্নমেন্ট চলে গেছে, এটাতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই বক্তব্যকে আমি পুরোপুরি অগ্রাহ্য করলাম না, তিনি নাও জানতে পারতেন। কিন্তু নির্বাচন পরবর্তীতে তারা বিএনপিকে যেই পরিমাণ গালিগালাজ করলেন, তাতে এই বিষয়টা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, বিশেষ করে এনসিপির। ইভেন হামের যে প্রকোপ বাংলাদেশে ছড়ায় গেল, এই বিষয়েও তাদের কোনো মাথা ব্যথা কোনোভাবেই দেখলাম না, না দেখলাম জামাতে ইসলামেরও। অন্যথায় ঠিক প্রথম অধিবেশন, সংসদের প্রথম অধিবেশনের শেষে নাহিদ ইসলাম একটা খুব সুন্দর বক্তব্য দিয়েছেন, কিন্তু তার বক্তব্যের একটি অংশ ছিল এটি নাকি ইতিহাসের সবচেয়ে বাজে প্রথম সেশন সংসদ অধিবেশনের। আমি একটা প্রশ্ন করতে চাই, এই মুহূর্তে সংসদে দাঁড়ায় যে সরকারি পক্ষকে গালিগালাজ করতে পারছেন, এইটাই কি এই সংসদের সবচেয়ে বড় সফলতা নয়? একবার হাসনাত আবদুল্লাহকে শুনেছিলাম একটি ভিডিওতে এসে বলতে যে আপনারা আমার ভিডিওতে অনেক গালাগালি করেন, এইটাই আমরা চেয়েছিলাম, এইটাই সেই স্বাধীনতাই আমরা এনে দিতে চেয়েছিলাম, যেটা বলা হচ্ছে ওই স্বৈরশাসকের আমলে অর্থাৎ শেখ হাসিনার আমলে কোনো কথা বলা যেত না, এটা সত্য। এবং হাসনাত আবদুল্লাহর ওই বক্তব্যকেও আমি সাপোর্ট করি। তাইলে নাহিদ ইসলামের এই বক্তব্যকে আমি কোন জায়গায় দেখি? নাহিদ ইসলামের বক্তব্যকে আমি এইভাবেই দেখি যে তারা ছাত্র থেকে হয়ে গেল উপদেষ্টা, উপদেষ্টার থেকে হয়ে গেল এমপি। তারা আসলে রাজনীতি বোঝার আগেই রাজনীতিবিদ হয়ে গেছে। সুতরাং এখন রাজনীতি করার জন্য, অর্থাৎ রাজনীতিকে নিজের অবস্থানকে টিকায় রাখার জন্য যা বলা দরকার তারা তাই বলবেন, ওটাতে যুক্তি থাকুক অথবা না থাকুক। এবার আসি বিএনপির পক্ষে। একটা ভঙ্গুর ইকোনমি, শেখ হাসিনা যেই কাজটা করে গেছে এবং তার চালাচামুন্ডারা বাংলাদেশকে যেভাবে খোকলা বানায় চলে গিয়েছিল, তাতে একটা সরকার 2 মাসে এসে ম্যাজিক দেখাবে, এটা আশা করাটাই ভুল। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্ট আসলে পুরা রিফর্মে উনি দেখেছেন খালি সংস্কার, ওই বিচার আর নির্বাচন, এর বাইরে তেমন কিছু দেখে নাই। বাংলাদেশের অর্থনীতিতে উনি থাকুক আর একটা কলা গাছ থাকুক, বাংলাদেশের যে দেশের বাইরে যে রেমিটেন্স যোদ্ধারা আছে তারা লিগ্যাল চ্যানেলে টাকা পাঠাইতই। শেখ হাসিনাকে বিপক্ষে দাঁড়ানোর জন্যই তারা লিগ্যাল চ্যানেলের ওই মুহূর্তে টাকা পাঠায় নাই। সো এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কোনো কৃতিত্ব নয়, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো কৃতিত্ব নয়। এখন আসি উনি কি আসলে রিফর্ম করার জন্য, দেশের ইকোনমিক রিফর্ম করার জন্য কিছু করেছেন? না, করেন নাই। উনি কোনো ব্যবসায়ীদের সাথে বসেন নাই। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার উনার অনেক কমিশন ছিল, শিক্ষা কমিশন ছিল না। উনি আজাইরা পাশ করায় দিচ্ছে লোকজনরে, পরীক্ষা ছাড়া পাশ হয়ে গেছে ওনার যুগে। সো অদ্ভুত একভাবে এই দেশ চালাইছে ডক্টর মোহাম্মদ ইউনূস। সো উনার কাছ থেকেও এই 2 বছরে আসলে বাংলাদেশ তেমন কিছু পায় নাই। তো এই অবস্থায় বিএনপি 2 মাসে ম্যাজিক দেখায় ফেলবে, এই জিনিসটা আমরা কেন আশা করি? আরেকটা জুলাই সনদ। জুলাই সনদ বাস্তবায়নের জিনিসটা আমি তাদের কথাতে অস্বীকার করি না, কিন্তু এই 2 মাসে বৈশ্বিক যেই বিপর্যয়গুলো ডেকে আসলো, তাদের জুলাই সনদকে প্রস্পন করে আর 6 মাস পরে করলে বাংলাদেশের মানুষের এমন কি ক্ষতি হবে? যেখানে তেল পাওয়া যাচ্ছে না, যেখানে হামের মতো প্রকোপ তৈরি হচ্ছে, যেখানে পরীক্ষাতে নকল ছাড়া আর কিছু হয় না, সেই জায়গায় সনদ দিয়ে আপনি স্বৈরাচার ঠেকাইতে পারবেন? বাংলাদেশের মানুষের পেটে ভাত আসবে কোথাও? সনদ নিয়ে যখনই আলোচনা হয়, আবার আলোচনা হয় স্বৈরতন্ত্র ফেরত আসছে। এর বাইরে জুলাই সনদে আছেটা কি? আমার জানা নাই। আমাকে কেউ জানতে পারলে একটু জানায়েন। জুলাই সনদে বলা আছে বাংলাদেশের বেকারত্ব কিভাবে দূর হবে? জুলাই সনদে কি বলা আছে বাংলাদেশের খেটে খাওয়া মানুষগুলোর আয় উন্নয়ন বাড়ার আর কি কি পথ আছে? ওখানে কি আছে জিডিপি গ্রোথ কিভাবে হবে? এগুলাই যদি না থাকে, ওটা দিয়ে আমার কি যায় আসে? এইটা নিয়েই পড়ে আছে এনসিপি আর জামাত। অথচ তেলের জন্য সারা রাত জেগে থাকতে হয়, সারা দিন বসে থাকতে হয়। এনিওয়ে, এবার আসছি, আমি বিএনপিকে জাজ করব এই
জুনে যে বাজেট পেশ করবে, বাজেটে বলে দিবে আসলে বিএনপিতে বুদ্ধিমান কতজন লোক আছে। যদিও যে আমাদের বর্তমান উপদেষ্টা মানে মন্ত্রী, অর্থমন্ত্রী, তিনি আসলে কতটুক অর্থনৈতিক দিক জানেন আমার ধারণাতে নাই। আমি জাজমেন্টে যাব না, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড বলে না তিনি অর্থনীতি বোঝেন। যাই হোক, তারপরেও মন্ত্রীরা তো আর বাজেট বানায় না, বাজেট বানায় আমলারা। তো এইবার সরকার কি দিক নির্দেশনা দিচ্ছে আমলাদেরকে, যে এটা কি সারপ্লাস বাজেট হবে না ডেফিসিট বাজেট হবে, এইটার জন্য আসলে জিডিপি গ্রোথ কতটুকু ফোরকাস্ট করতেছে গভর্নমেন্ট, এবং ট্রেড যে ব্যালেন্স ইমব্যালেন্স আছে বিভিন্ন দেশের সাথে, যেমন ভারতের সাথে তো মারাত্মকভাবে আছে, চায়নার সাথে মারাত্মকভাবে আছে, কোনোভাবে এই ট্রেড ব্যালেন্সের কোনো ঘাটতি পূরণ করতে পারবে কি না, অথবা দেশে এমন কোনো পলিসি চালু করবে কি না যেখানে আসলে একটা বৈপ্লবিক পরিবর্তন হবে। এবং শিক্ষা শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাতে বিএনপি কি কি প্ল্যান করছে এটি আমরা খুব নিবিড়ভাবে লক্ষ্য করব এবং পর্যালোচনা করব। এরপরেই বোঝা যাবে বিএনপি দেশের জন্য কতটুকু কী করতে পারবে আর করতে পারবে না। এর আগে যারা চিল্লাচ্ছেন তাদের হয় জ্ঞান নাই, অথবা রাজনৈতিক ডায়লগ দিচ্ছেন, অথবা আসলেই বুঝেন না সরকারের সমালোচনা কিভাবে করতে হয়। আসসালামু আলাইকুম।